আপনি যতই গলাবাজি করে বলেন আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, আওয়ামী লীগ নয়, ন্যায় ফিরে আসবে এবং ন্যায়ের হাল ধরে আওয়ামী লীগের মতো দল ফিরে আসবে আবার। এটাও জেনে রাখেন, আজকের অপরাধী চক্র বিচার হবে এবং ভয়ঙ্কর ভাবে বিচার হবে। মানে ইউনূস শাসন যেটা, সেটা ছিল পুরোটাই বিভ্রান্তি, ষড়যন্ত্র, এবং ইউনূস যা করেছেন ওটার কন্টিনিউশন এখনো চলছে। মব কি বন্ধ হয়েছে? তাজুল ভাই, আপনার দিব্যদৃষ্টি কি বলছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আহ, ফিরে আসা? আপনি বলছেন জেগে উঠছে, জেগে ওঠা, হ্যাঁ, সেটা আপনার দিব্যদৃষ্টি কি বলছে? আমার দিব্য দৃষ্টি বলছে, মানে গত ২ বছরের অ্যানালিসিস করে আমি যেটা দেখলাম, চরম অন্যায়, সন্ত্রাস, ধ্বংস, হত্যা। এই কিছুদিন আগে সে বলছিলেন, নিখিল বাবু বলছিলেন যে এই যে জেলের ভিতরে হত্যা হচ্ছে, বাইরেও তো হচ্ছে। 18 বছরের একটা ছেলে ছাত্রলীগ করত, তাকে লাশ বানিয়ে ওই ওভারপাসের মধ্যে ঝুলিয়ে রেখেছে। তো এই যদি মেরেই ফেলেছে, তা তাকে লাশ গোপন করে ফেলা উচিত। তাকে ঝুলিয়ে রেখেছে কেন? দেখাবার জন্য যে খবরদার, তোমরা যদি আওয়ামী রাজনীতি করো তাহলে তোমাদেরও এই দশা হবে। এটাকেই বলা হয় সন্ত্রাস। এরা সন্ত্রাস ছড়িয়েছে গত ২ বছর। কিন্তু যেটা দু চোখ মেলে দেখতে পাচ্ছি, যত অপারেশন হচ্ছে, যত নির্যাতন হচ্ছে, যত বীভৎসভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা হচ্ছে, মানুষ কিন্তু জেগে উঠছে। এর ভিতর এটাকে ডিফাই করে, ডিনাই করে, এটাকে মানে প্রত্যাখ্যান করে মানুষ জেগে উঠছে। মানুষ হয়তো সবাই কথা বলছে না, বলে না, কচিত কখনো সোশ্যাল মিডিয়াতে কেউ ক্যামেরা ধরলে বলে ফেলে, গালিগালাজও করে ওই সাধারণ মানুষ। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের যে তুলনা করার যে একটা ব্যাপার ঘটেছে, বিপুল, নিখিল বাবু এবং জিয়াকে বলছি আমি, ভালো আর মন্দের তুলনা আছে তো না? আপনি বাজারে চাল কিনতে গেলেন, একটা আছে বাসমতি চাল, আর একটা হচ্ছে গিয়ে আমন বা ইরি বা বড় চাল। কোনটার স্বাদ বেশি আপনি খেলে তো টের পাবেন, রাইট? তো গত 17 বছর যাদের বয়স, এখন যারা জেনজি, যারা বাংলাদেশের সংগ্রাম টংগ্রাম করছে, যারা ক্ষমতা টমতা দখল করছে, এরা কিন্তু 17 বছরের আগের কোনো শাসন দেখে নাই, এই 17 বছরই দেখেছে। কাজে তুলনাটা কিন্তু এখন করতে পারছে যে আওয়ামী আমলে শাসন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, পুলিশ তো হচ্ছে গিয়ে রাষ্ট্রের পেশি, হাত, তাই না? পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট করে দেবো এটা হয় না। আর্মিকে ইন্ডিপেন্ডেন্ট করে দেন, পুলিশকে করবেন না, কারণ পুলিশ হচ্ছে সরকার। সরকারের যে কোনো আইনকে প্রতিষ্ঠা করতে প্রথম হচ্ছে গিয়ে পুলিশ। এবং এই জন্য পুলিশের উপরেই সবচেয়ে প্রথম আক্রমণ করেছিল পাকিস্তানিরা। অপারেশন সার্চলাইটে রাজারবাগ পুলিশ লাইন ধ্বংস করেছিল প্রথমে, কারণ পুলিশ হচ্ছে জনগণের প্রতিরক্ষার শক্তি। আর এবারের 24-এর হুজ্জতে ওই পুলিশের উপরে আক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। পুলিশের মোরালিটি ভেঙে দেওয়া হয়েছে, পুলিশের হাতে প্রতিরক্ষার মতো, আত্মরক্ষার মতো কোনো অস্ত্র নাই, পুড়িয়ে ফেলেছে আস্ত থানা, চারদিকে ঘিরে রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে, লাশ ঝুলিয়ে রেখেছে পুলিশের। ঝুলিয়ে রাখাটা কেন? দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য। মানুষ ভয় পেয়েছিল, খোদ শেখ হাসিনাও ভয় পেয়েছিলেন, এবং তিনি সিদ্ধান্ত বা আমি জানি না কি কি কারণে তাকে ব্লক করে রাখা হয়েছিল, অথবা তাকে সঠিক ইনফরমেশন দেওয়া হয়নি, অথবা তিনি নিজেও বিভ্রান্ত ছিলেন এবং হয়তো মানসিকভাবে ঠিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থাতে ছিলেন না। হ্যাঁ, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু ঘটানো হয়েছে এই কারণেই, যাতে পুরো জাতি বিভ্রান্ত হয়ে যায়। এবং তারপরে ওরা গত মানে ইউনূস শাসন যেটা, সেটা ছিল পুরোটাই
বিভ্রান্তি, ষড়যন্ত্র, এবং ইউনূস যা করেছেন ওটার কন্টিনিউশন এখনো চলছে। মব কি বন্ধ হয়েছে? আপনি আপনি নিখিল বাবু বলেন, মব কি বন্ধ হয়েছে? হয়নি। এই গুপ্ত হত্যা বন্ধ হয়েছে? হয়নি। পুলিশকে ভয় দেখানো, পুলিশের উপরে চোটপাট বন্ধ হয়নি। শিক্ষক অপমান বন্ধ হয়নি। মুক্তিযোদ্ধাদেরকে অথবা স্বাধীনতার স্মারক, স্বাধীনতার উদযাপন সবকিছুতেই কি বলে প্রতিবন্ধকতা, সেই ইউনূস যেটা করেছে এখনো সেটা চলছে। সো এইসব কারণে আমি মনে করি বিপুল, যে যত অন্যায় বাড়বে, এটা হচ্ছে ওই কফিনের মধ্যে পেরেক হচ্ছে। হ্যাঁ, যত অন্যায় বাড়বে মানুষ তত প্রতিবাদী হবে। মানুষের ভেতরে প্রতিবাদ করার একটা শক্তি অলরেডি জমাট বেঁধেছে। হ্যাঁ, আওয়ামী লীগ এইবার তো প্রথমবারের মতো তো তারা নির্বাসিত বা নিগৃহীত হয়নি। ৭১-এও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তাই না? তার আগেও আওয়ামী লীগের নেতারা জেল খেটেছেন। বঙ্গবন্ধু নিজেই জেল খেটেছেন তার জীবনের বেশিরভাগ সময়। আওয়ামী লীগ ক্ষমতার পতন হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার ভেতর দিয়ে। আওয়ামী লীগের উপরে গ্রেনেড হামলা নেমে এসেছে। আওয়ামী লীগ ২০ বছরের বেশি ক্ষমতায় ছিল না। তারপরেও ১১তে মিলিটারিরা এসে ক্ষমতা দখল করে নিয়েছে। তখনও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। আওয়ামী লীগের পতন হয়েছে, উঠে দাঁড়িয়েছে। কেন? ওই যে বিপুল যে বললেন, বা জিয়া বলেছিলেন এটা পাট গাছ না যে টান মেরে ফেলে দিব, এটা বট গাছ। বট গাছের যত ডাল কাটবেন তত ডাল গজাবে, ঝুরি নামবে। হ্যাঁ, এটা উপমা দিচ্ছে এই কারণে বোঝানোর জন্য। আজ আমি বাগানে কাজ করছি, আমাকে আজকাল চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি কি করব, বলে যে তুমি ফুল গাছের ডালগুলো ট্রিম করে দিও। হ্যাঁ, আমি বলি ডাল কেটে ফেললে ফুল হবে কোথায়? বলে ওই ডাল কেটে দিলে গাছের যে শক্তি ও পুরোটা ফুল ফোটানোর দিকে যাবে এবং তোমার গোলাপ গাছ ঝাড় ঝোপ হয়ে যাবে গোলাপের। কেন? কারণ গাছের যে প্রাণ শক্তি, শেকড় থেকে নেওয়া যে শক্তি, সেটা ওই ডালপালা দিয়ে দূরে চলে যাবে না, ওই যা ডাল আছে তারই মধ্যে ফুল ফোটাবে। এই উপমাটা কেন বললাম? আওয়ামী লীগের ডাল কাটা হয়েছে এবং এই ডাল কাটার জন্যেই এই দলটা এখন অনেক বেশি সংহত, অনেক বেশি। এদের নেতা কর্মীদের সঙ্গে আমার কথা হয়। হ্যাঁ, এরা সেই সুদূর বাংলাদেশ থেকে আমাকে কল করে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি বলেন আমরা কি করব। আপনি তো আওয়ামী লীগ করেন না, আপনি বলেন আওয়ামী লীগ তো এখন নির্বাসিত, আমরা কি করব। আমি মানে কি বলবো আপনাকে, আমি আপ্লুত হয়ে যাই যে আমি একজন মুক্তিযোদ্ধা বলে একজন অরাজনৈতিক ব্যক্তির কাছে তারা নির্দেশনা চাচ্ছে তারা কি করবে। আমি শুধু বলেছি যে দেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস করতে যাবেন না, শুধু লিখে রাখেন কারা সন্ত্রাস করছে, এবং যখন সংহত হয়ে পুরো জাতি যখন আবার জেগে উঠবে তখন যেন আপনার হাতে এই লিস্টের খাতাটা থাকে। হ্যাঁ, যেটার মধ্যে লেখা থাকবে কারা কখন কি অন্যায় করেছে, কারা গুপ্ত হত্যা করেছে, কারা ধ্বংস করেছে, কারা ধর্ষণ করেছে, এদের নামগুলো তখন আপনারা ধরিয়ে দেবেন। আর এটাও জেনে রাখেন আজকের অপরাধী চক্র বিচার হবে এবং ভয়ঙ্কর ভাবে বিচার হবে। আপনি যতই গলাবাজি করে বলেন আওয়ামী লীগ আসতে দেওয়া হবে না, আওয়ামী লীগ নয়, ন্যায় ফিরে আসবে এবং ন্যায়ের হাল ধরে আওয়ামী লীগের মতো দল ফিরে আসবে আবার। আওয়ামী লীগ নামটা যদি আপনারা উচ্চারণও করতে না দেন, যারা আসবে তারা কিন্তু আপনাদের শাস্তি দিবে, আপনাদের অপরাধকে ধরবে, বিচার করবে। আর যেসব ওয়াজি মৌলানা মেয়েদেরকে বস্তার মধ্যে ভরার চেষ্টা করছেন, রেডি রাখেন, আপনাদের পিতৃভূমি পাকিস্তানে চলে যাওয়ার চেষ্টা অথবা আফগানিস্তানে, বাংলার মাটিতে আপনাদের ঠাঁই হবে না। বাংলাদেশের মেয়েরা কাজ করে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে এই দেশের। আজকে এই সবগুলো 50% বা তারও বেশি
গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ক্লায়েন্ট চলে গেছে, বিদেশে মার্কেটিং হচ্ছে না, মেয়েরা বেকার হয়ে গেছে, তারা কিন্তু অস্বীকার করেছে। মাথায় হিজাব পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মেয়েটি বলেছে যে আমি কোন মৌলানার 7 নম্বর বিবি হতে রাজি না, আমি আত্মনির্ভরশীল একজন মানুষ হতে চাই। সেও মাথায় হিজাব পরা, সেও মুসলমান, সম্ভবত আপনার চেয়ে অনেক বেশি খাঁটি মানুষ তারা। তো আমি এটাই বলবো যে অন্যায় চিরস্থায়ী নয়, অন্ধকার চিরস্থায়ী নয়, দুর্গন্ধ চিরস্থায়ী নয়। পচা লাশ, পচে যাওয়া লাশ নিয়ে মানুষ সংসার করে না, জীবিত মানুষ নিয়ে করে। মানুষ হিসাবে যদি জেগে ওঠেন তাহলেই এটা মানুষের দেশ হবে। আর নাইলে মানুষের লাশ, মানুষের পোশাক পরা মানুষের লাশ হয়ে ঘুরে বেড়াবেন, কোনো আত্মসম্ভ্রম, আত্মসম্মান বোধ থাকবে না পুরো জাতির, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আজকে। কি কষ্ট লাগে জানেন? আপনাদের সবাইকে বলছি, বিপুল, এক 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 লোক সে ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েছে যে কি বলে ভারতের হায়দ্রাবাদ যদি স্বাধীনতা চায় সেটা মেনে নেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের মানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনটাকে মেনে নেওয়া হয়েছে। হ্যাঁ, বিহারীদেরকে যখন মারা শুরু হলো তাদেরকে রক্ষা করতে নাকি এই অপারেশন সার্চলাইট শুরু হয়েছে। মানে আমরা সব বিহারীদেরকে মেরে ফেলছিলাম, পাকিস্তানিরা এদেরকে রক্ষা করতে এসে 26শে মার্চ 25শে মার্চ রাত্রে আক্রমণ করেছে। এখন আমার কথা হলো যে এতই যদি বিহারি প্রীতি, তাহলে একটা বিহারি বেইমানের বাচ্চাকে তো পাকিস্তান ফেরত নেয়নি, নিয়ে যায়নি সঙ্গে করে। তো এই ধরনের ন্যারেটিভ দিচ্ছে জামাত। জামাত দিচ্ছে কারণ পরাজয়ের গ্লানি হচ্ছে ৭১, এবং পাকিস্তানের এজেন্ডাও হচ্ছে ৭১কে কোন রকম ভাবে বিতর্কিত করে মুছে ফেলতে পারলে তাহলে পাকিস্তান তার অপমানটা মুছতে পারবে। আর বাংলাদেশের জামাত যেহেতু পাকিস্তানের গোলাম ছিল, চাকর ছিল, তারাও এই গ্লানি থেকে কিছুটা নিজেদেরকে মুক্তি পাবে, কারণ তারা কখনোই তো ক্ষমা টমা চায়নি। তো এই হচ্ছে আমার প্রেডিকশন। মানুষ জেগে উঠলে তাকে থামিয়ে রাখা যায় না, আর বহুবার ক্ষমতায় ফিরে এসছে। সো ডোন্ট ওয়ারি, দে আর কামিং।